মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন সৌভিক চক্রবর্তীর কলমে রাস্তায় কেউ দাঁড়ায় না। গাড়ি চালাতে চালাতে কখন যে ঝিমুনি ভাব এসেছিল বুঝতেই পারিনি। হর্নের তীব্র আওয়াজে চোখ খুলে দেখলাম ঠিক সামনেই একটা ট্রাক। সঙ্গে সঙ্গে ব্রেক কষলাম। বিশ্রী একটা শব্দ করে দাঁড়ালো গাড়ি। হুমড়ি খেয়ে পড়লাম ড্যাশবোর্ডের দিকে। ট্রাকটা কোনো মতে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। খোলা জানলা দিয়ে আমার বাপ মা তুলে অশ্রাব্য খিস্তি ছুঁড়ে গেল ট্রাক ড্রাইভার। গালাগাল দিক আর যাই করুক, একজন মানুষের দেখা তো পেলাম। এই ভেবে খুশি হতেই পারতাম, কিন্তু পিছনে সানিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল অঞ্জলি। আচমকা ঝটকায় ওদের ঘুমটাও ছুটে গেছে। আরে একটু হলে অ্যাক্সিডেন্ট হয়েছে তো। তুমি কি করছিলে সঞ্জয়? আরে চোখটা লেগে গেছিল। বার দুয়েক চাবি ঘোরালাম, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। আগেই বলেছিলাম তুমি রেস্ট নাও, আমি চালাচ্ছি। না, টানা 10-11 ঘন্টা গাড়ি চালাচ্ছ, রাতে একবারের জন্য থামুন। ঘুমের আর কি দোষ? হ্যাঁ, ভুল হয়ে গেছে, আর হবে না। স্কুলে স্যার ম্যাডামরা বকা দিলে ছলছলে চোখে এমনটাই বলতাম। বউকেও বললাম, আর একবার ইগনিশন দিলাম। এবারেও গাড়ি চলল না। আমার কপালে জমতে লাগলো বীজ বীজে ঘাম। নিজের কথা ভাবো না, ঠিক আছে, আমার কথাও ভাবো না, তাও না হয় মেনে নিলাম। কিন্তু সানি, ছেলেটার কথা একবারও তুমি চিন্তা করবে না? ট্রাকটার সঙ্গে ধাক্কা লাগলে কি হতো শুনি? বডিও খুঁজে পেত না কেউ। খুব ইচ্ছে হলো বলি, আমাদের বডি খুঁজে না পাওয়া গেলে কারোরই খুব একটা কিছু যায় আসবে না। যা পরিস্থিতি, হাইওয়েতে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হলো কিনা তা নিয়ে মাথা ঘামাতে লোকের বয়ে গেছে। কিন্তু বললাম না, বরং ওকে শান্ত করতে পিছন ঘুরে নরম গলায় মিনতি করলাম, প্লিজ অনু, বললাম তো ভুল হয়ে গেছে, এবার থেকে সাবধানে চালাচ্ছি। ক্লান্ত লাগলে গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে নেব। ধুর তেরিকা, প্লিজ তুমি এবার শান্ত হও। তাও আমাকে চালাতে দেবে না? বোঝার চেষ্টা করো অনু, রাস্তাঘাট আর আগের মতো নেই। কখন কি সামনে থেকে চলে আসবে। ঝগড়া করার দম ফুরিয়ে আসতেই বোধহয় ও চুপ করে গেল। আমিও আর কথা বাড়ালাম না। দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। কি হলো, নামলে কেন? গাড়িটা স্টার্ট নিচ্ছে না তো। জোরে ব্রেক কষেছি, জার্ক লেগেছে। কলকবজা বিগড়ালো কিনা কে জানে। পাপা, আমার টয়লেট পেয়েছে। এখন যেতে হবে না, চুপ করে বসে থাকো। পাপা এক্ষুনি গাড়ি স্টার্ট দেবে। কিন্তু আমার যে খুব জোরে টয়লেট পেয়েছে। সানি, কি বললাম তোমায়? চুপ করে বসে থাকবে। যেতে চাইছে যাক না, আমার মিনিট 5 তো লাগবেই, ততক্ষণে হালকা হয়নি। তুমিও চাইলে। মায়ের অনুমতির তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে গেল সানি। অঞ্জলি আমার দিকে তাকিয়ে আগুন ঝরালো। আমি বনেট তুলে ইঞ্জিনে মন দিলাম। লুব্রিক্যান্ট, ব্রেক অয়েল, কুল্যান্টের লেভেল মাপলাম। ব্যাটারি কানেকশন খুলে দুটো টার্মিনাল রুমাল ঘষে পরিষ্কার করলাম। তারপর ফের স্টার্ট দিলাম। এবার শব্দ করে চলতে শুরু করলো ইঞ্জিন। যাক, স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। আমার হয়ে গেছে পাপা। গাড়িও ঠিক হয়ে গেছে, উঠে পড়ো কুইক। দাঁড়িয়েই যখন পড়েছি, কিছু খেয়ে নেওয়া যাক। অনু পিছনের ডিকি খুলে খাবার বের করতে লাগলো। একটা করে কমলা লেবু, 2 পিস করে পাউরুটি, আর সানির জন্য চিপসের প্যাকেট। জল বাঁচাতে কোল্ড ড্রিঙ্কসের একটা ক্যান থেকে সবাই অল্প অল্প চুমুক দিলাম। পাউরুটির প্যাকেট কিন্তু আর একটাই আছে,
জল কতটা আছে? দুটো 5 লিটারের বড় বোতল, গাড়ির জন্য একটা ড্রাম, আর কোল্ড ড্রিঙ্কের ক্যান 1 2 3 4টে, 4 প্যাকেট চিপস আর 2 প্যাকেট বিস্কুট। 2 দিন মাত্র হলো, তাতেই মজুত করা খাবার দাবার প্রায় শেষ। কিভাবে যে কি করবো বুঝতে পারছি না। কিছু তো একটা করতেই হবে। ছেলেটা চোখের সামনে এভাবে না খেয়ে থাকবে? শোনো, এবার ঘর বাড়ি দোকানপাট যাই চোখে পড়ুক না কেন, আমি ভেতরে ঢুকবো। যেভাবেই হোক খাবার আর জল জোগাড় করতেই হবে। মা, আমি আরেকটা কমলা লেবু খাবো। আঙুল থেকে রস চাটতে চাটতে বলল সানি। অঞ্জলি আমার দিকে তাকালো। খেয়াল করলাম ওর চোখের কোণ চিকচিক করছে। এখন আর না শোনা, দুপুরে যখন ব্রেক নেব তখন। এখন আমরা আবার গাড়িতে উঠবো, চলো। কিন্তু আমার যে খিদে পেয়েছে। বললাম তো এখন না, যাও গাড়িতে গিয়ে বসে যাও। খানিকটা কর্কশ ভাবে বললাম আমি। অনেক সময় বুঝিয়ে বললে যা হয় না তা ভয় দেখালে হয়। কিন্তু সানির মাথায় তখন অবাধ্যতার ভূত চেপেছিল। না, আমি গাড়িতে উঠবো না, আমি আরেকটা কমলা লেবু খাবো 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 খাবো। একবার বললে হয় না তোমাকে? যাও। শুরু করলে বলো তো তুমি? এই সামান্য একটা কথার জন্য কেউ ছেলের গায়ে হাত তোলে? সানিকে বুকে জড়িয়ে নিল ওর মা। আমি অবাক হয়ে আমার ডান হাতের দিকে তাকালাম। একরত্তি ছেলেটাকে মারতে তো আমি চাইনি, তাহলে কেন? গালে 5 আঙুলের দাগ নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছিল সানি। অঞ্জলি ওর চোখ মুখ মুছিয়ে দিচ্ছিল। আমি কি করব বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম মিনিট খানেক। তারপর এগিয়ে গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। সরি সানি, কাঁদে না, আমার মাথা ঠিক ছিল না। রিয়েলি সরি বেটা, কাঁদিস না, যা। কিছুটা শান্ত হলো সানি। লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে তাকালো আমার দিকে। ইটস অলরাইট পাপা। আমি আর থাকতে পারলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। এখন আর তোমায় গাড়ি চালাতে হবে না, তুমি বরং একটু রেস্ট নাও। সানি, তুই একটু ঘুমিয়ে নে, আমি যাচ্ছি। ব্যাগ থেকে একটা কমফর্টার বের করে আমার হাতে ধরিয়ে দিল অঞ্জলি। ওয়াগনার গাড়ির একটা সুবিধে, ব্যাক সিটেও লেগ স্পেস কম না। ড্রাইভারের সিটে উঠে বসলো অঞ্জলি, আমি পিছনে চলে গেলাম। সানির মাথা কাঁধে টেনে নিয়ে কমফর্টার জড়িয়ে নিলাম গায়ে। এক লহমায় যেন 10 গুণ বেড়ে গেল ক্লান্তি। কিছু বোঝার আগেই ঘুমে তলিয়ে গেলাম। সরু রাস্তাটা একেবারে শুনশান। দুপাশের বাড়িগুলো মনে হচ্ছে ভুতুড়ে। একটা জানলাও খোলা নেই, একটাও ঘরে আলো জ্বলছে না। হয়তো সব বাসিন্দারা পালিয়েছে, নয়তো লুকিয়ে রয়েছে, যেমন নোংরা অন্ধকার নালার ভেতর ইঁদুর লুকিয়ে থাকে। আর একটা সম্ভাবনাও রয়ে যায়, কিন্তু আমার সেটা মাথায় আনতে ইচ্ছা হলো না। নভেম্বরের শেষ, কলকাতায় শীত পড়েছে জাঁকিয়ে। হাড় কাঁপানো বাতাস বইছে শনশন করে। গাড়ির কাছ নামিয়ে সেই হাওয়ার স্পর্শ মুখে নিলাম কিছুক্ষণ। গাল ঠোঁট অবশ হয়ে এলো। মনটাও যদি কোনোভাবে এরকম অবশ করে ফেলতে পারতাম। হঠাৎ শব্দ, চমকে এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। তাহলে কি আমার মনের ভুল?
নাকি কোনো কুকুর বিড়াল কোথাও কিছু উল্টে ফেলেছে, তারই আওয়াজ শুনলাম। ওরাও আজকাল প্রায় অদৃশ্য। অবশ্য সেটাই স্বাভাবিক। খাওয়ানোর দেখভাল করার মতো লোকজন প্রভুরা না থাকলে পোষ্যরা চলে যাবেই, যেখানে পারবে খুঁটে খাওয়ার চেষ্টা করবে। আবার একটা শব্দ, এবার অনেকটা কাছে। গাড়ির দরজা খুলে এক পা বাইরে রাখলাম। সন্তর্পণে জরিপ করে নিলাম চারপাশ। মাত্র কয়েকদিনে এই অভ্যেসটা ভালোই রপ্ত করেছে বাঙালি, করতে বাধ্য হয়েছে। যারা পারেনি তারা বাঁচেনি। গাড়ি থেকে নামাটা হয়তো ঠিক হলো না। এখন যদি কোনো নামর এসে ঝাঁপিয়ে পড়ে বিপদ হয়ে যাবে। একটাই বাঁচোয়া, ওরা বিশেষ চিন্তা ভাবনা করতে পারে না। ওদের বোধবুদ্ধির ছিটে ফোটাও নেই। লুকিয়ে থেকে শিকারের অপেক্ষা করা, হাত পেতে রাখা, পরিকল্পনা করা, এসব ওদের অভিধানে নেই। ওরা দল বেঁধে আক্রমণ করে বুনো কুকুরের উন্মত্ততায়, শিকারকে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে যায়। আবার পরবর্তী শিকারের খোঁজ ফেলে একজোট হয়। ব্রেন না কাজ করলেও কয়েকটা নিয়ম প্রায় প্রতিবর্ত ক্রিয়ার মতোই মেনে আসছে নামররা। মরা বা আধমরাদের ওরা কামড়ায় না, পশু পাখিদের আক্রমণ করে না। বিজ্ঞানীরা এখনো এই আচরণ ব্যাখ্যা করতে পারেনি। কোনো অজ্ঞাত উপায়ে দূর থেকেই জ্যান্ত মানুষের উপস্থিতি ওরা টের পায়। দ্বিতীয় বিশ্বের একটা দেশে জঘন্য একটা এক্সপেরিমেন্টও হয়েছিল এই নিয়ে। একটা লাশ আর ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা একজন মানুষকে একই ঘরে রেখে দিয়ে একটা নামরকে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের মাঝে। লাশের দিকে ফিরেও তাকায়নি নামরটা। অজ্ঞান লোকটাকে ফালা করে দিয়েছিল নিমেষে। ভিডিওটা ইউটিউবে ভাইরাল হয়েছিল। কেউ প্রতিবাদ করার প্রয়োজনও বোধ করেনি। খবরের কাগজ আজকাল আর বেরোয় না। স্যাটেলাইট টিভির 100টা চ্যানেল, ইন্টারনেটের বেশিরভাগ ওয়েবসাইট বোবা। কয়েকটা এফএম রেডিও স্টেশন শুধু চলছে। প্রাণের ঝুঁকি নিয়ে কয়েকজন সাহসী মানুষ জেলার, রাজ্যের, দেশের খবর জানিয়ে যাচ্ছে ঘন্টায় ঘন্টায়। আর রয়েছে শান্তি বাহিনীর নিজস্ব রেডিও স্টেশন। গম্ভীর ভাবলেশহীন গলায় তারা জনগণকে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছে, কারফিউ মানার নির্দেশ দিচ্ছে এবং বিনা অনুমতিতে জেলা বা রাজ্যের সীমানা অতিক্রম করার ফল কী হতে পারে প্রচ্ছন্ন হুমকির মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছে। অদূরে একটা আবছা অবয়ব, গোলের ঠিক মুখটায় স্ট্রিট ল্যাম্পের কমজোর আলোয় ঝাপসা সিলুয়েট যেন। আমার পেটের ভিতরটা ভয়ে মুচড়ে উঠল। কে ওটা? আজকাল তো রাস্তায় কেউ দাঁড়ায় না। তাহলে কি নামররা আমার হদিশ পেয়ে গেল? তড়িঘড়ি গাড়ির দরজা বন্ধ করতে যাব, এমন সময় কণ্ঠস্বরটা আমার কানে এসে বাজলো। একটু শুনুন না, আমার না খুব বিপদ। মানুষের গলা, মেয়ের গলা। বিস্ময়ে জমে গেলাম আমি। অবয়বটা এগিয়ে এলো আমার দিকে। অল্প বয়সী এক তরুণী, বয়স আন্দাজ 23-24। পরনে একটা কালো জ্যাকেট আর জিন্স। ফর্সা সুন্দর মুখ, কাঁধ অবধি ঢেউ খেলানো চুল। দেখে মনে হয় উচ্চবিত্ত ভদ্র ঘরের মেয়ে। শহরের এই অঞ্চলে একেবারেই বেমানান। সে তো বেমানান তুমিও। আমার ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলল। নামররা অবাধে ধ্বংসলীলা চালাচ্ছে। সীমান্ত পেরোতে চাওয়া নিরীহ অসহায় মানুষদের গুলি করে মারছে শান্তি বাহিনী। একটু খাবার, এক বোতল জলের জন্য হাহাকার করছে লোকজন। নেতারা, বড়লোকরা যথারীতি আখের গুছিয়ে সরে পড়েছে। দেশ জাহান্নামে যাক। যাদের পকেটে টাকা রয়েছে বাঁচার তাগিদ, তাদের মাসিহার ভূমিকায় নেমেছে চামার কালোবাজারিরা। মোটা টাকার বিনিময়ে বর্ডার পেরোনোর পারমিশন লেটার বিক্রি করছে।
সর্বস্ব লুটে নিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে সোনার চেয়েও দামি প্লেনের টিকিট, যে কারণে আমারও এই নোংরা জায়গাটায় আসা। লোকটা নিজের নাম বলেছিল বিনায়ক, আশ্বাস দিয়েছিল আমাদের 3 জনের জন্য পারমিশন লেটার আর প্লেনের টিকিটের ব্যবস্থা করে দেবে। ভারতের দক্ষিণে অবস্থিত 3 দিক জলে ঘেরা শ্রীলঙ্কায় নাকি এখনো নামররা থাবা বসাতে পারেনি। সেখানে একবার পৌঁছতে পারলে সাময়িক স্বস্তি। 3টে ভিসার দাম বলেছিল 50 লাখ, প্লেনের টিকিটের আর অনুমতিপত্রের জন্য আরো 15। ব্যাংক ধসে যেতে পারে ভেবে আগেই ক্যাশে 1,30,000 টাকা তুলে রেখেছিলাম। অঞ্জলির গয়না আর আমাদের বাড়ির দলিল মিলিয়ে বাকিটারও ব্যবস্থা হয়েছিল। প্রাণ যেখানে সস্তা, সেখানে সম্পত্তির মায়া করা মূর্খামি। উত্তর কলকাতার এই এঁদো অঞ্চলে একটা বিল্ডিং এর ঠিকানা দিয়েছিল বিনায়ক। বলেছিল রবিবার সন্ধ্যায় আসতে। কথা মতো আমি এসেছি, কিন্তু ওকে পাইনি। ঠিকানায় গিয়ে দেখেছি দরজা ভাঙা। হয়তো নামরদের শিকার হয়েছে মাসিহা, হয়তো বা খুন হয়েছে কোনো বদমেজাজি খদ্দেরের হাতে, আর আমাকে ফিরতে হচ্ছে খালি হাতে। প্লিজ যাবেন না, আমি ঠকচোর নই। দুপুরে বাবার সঙ্গে এখানে এসেছিলাম একজন দালালের থেকে বাংলাদেশের প্লেনের টিকিট কিনতে, কিন্তু লোকটা দেখা পাইনি। বাবা আমাকে এখানে রেখে লোকটাকে খুঁজতে বেরোলো, বললো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু কিন্তু এখনো ফিরে আসেনি। আপনি আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। গল্পটা একই, হয়তো বিনায়কের কাছেই এসেছিল ওরা। ভাগ্যের কি পরিহাস, মুক্তির পথ তো পেলই না, মেয়েটার বাবাও হারিয়ে গেল। আমাকে একটু হেল্প করুন না প্লিজ। দেখুন আমার মাফ করবেন, একটু সাহায্য করুন। আমাকে এখনই ফিরে যেতে হবে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ দয়া করুন আমাকে, বাবা ছাড়াও আমার কেউ নেই। বেশি দূর যেতে হবে না, এই কাছেই। আপনার গাড়ি আছে বলেই বলছি, পায়ে হেঁটে যেতে ভয় করছে, প্লিজ। দেখুন, আপনার বাবাকে খোঁজার চেয়ে আমার কাছে আমার বউ ছেলের কাছে ফিরে যাওয়াটা বেশি জরুরি। আপনার যদি কিছু টাকা লাগে আমি দিতে পারি। মানি ব্যাগ থেকে 500 টাকার একতাড়া নোট বের করে জানলার বাইরে বাড়িয়ে ধরলাম। নিকুচি করেছে টাকার। কান্না ভেজা গলায় গর্জে উঠল মেয়েটা। হাত থেকে নোটগুলো ছিনিয়ে নিয়ে দলা পাকিয়ে ছুঁড়ে দিল আমার দিকে। কাওয়ার্ড, স্বার্থপর, আপনি মানুষ। বারবার করে বলছি একটু হেল্প করুন, আপনি বুঝতে পারছেন না? দেখুন, আপনি উত্তেজনার বশে ভুল বকছেন। আপনাকে হেল্প করার কোনো দায় আমার নেই। আপনি জানলা থেকে হাত সরান। আরে জানলা থেকে হাতটা সরান। গাড়ির কাঁচ তোলার বোতামে চাপ দিলাম আমি। মেয়েটার সঙ্গে কথা বলতে একটুও ভালো লাগছিল না, অন্তর থেকে ঘৃণা উতলে উঠছিল। না, মেয়েটার প্রতি নয়, নিজের প্রতি। না, আপনাকে যেতে দেবো না। আমার বাবাকে আপনাকে খুঁজে দিতেই হবে। হিস্টেরিয়াগ্রস্তের মতো ছটফট করতে লাগলো মেয়েটা। নাছড়ের মতো দুহাত বাড়িয়ে আমার জামার কলার চেপে ধরলো। অগত্যা ধাক্কা দিয়ে সরাতে হলো ওকে। ছাড়ুন! ছিটকে পড়লো মেয়েটা রাস্তায়। কপাল ঠুকে গেল পড়ে থাকা ইটের টুকরোয়। অনেকটা কেটে গেল, রক্ত ঝরতে লাগলো ফোঁটা ফোঁটা। গাড়ির কাজ তুলে দরজা লক করলাম আমি। ইঞ্জিন চালু করে দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে। টলতে টলতে আবারও এগিয়ে আসছে গাড়ির দিকে। তখনই ঘটল ঘটনাটা। মাটি ফুঁড়ে যেন হাজির হলো 3টে নামর, সম্পূর্ণ উলঙ্গ, চামড়া হলুদ, দেহের এখান সেখান থেকে মাংস খসে পড়ছে। একজনের মুখ বলে কিছু নেই, মাথার সামনের দিকটা পচে কালো হয়ে গেছে। আরেকজনের চোখ কোটর থেকে ঝুলে পড়েছে সামনের দিকে, সাদাটে লাল রস গড়াচ্ছে গাল বেয়ে। তৃতীয় নামটার বাঁ হাতের জায়গাটায় স্রেফ এক টুকরো ভাঙা হাড়। মেয়েটা একবার মাত্র চিৎকার করার সময় পেল, তারপরই ওগুলো ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। একটা নামর দাঁত দিয়ে খুবলে নিল নাক, একটা হাত কামড়ে ধরলো, আর একটা থাইয়ের কাছে মুখ ডুবিয়ে দিল।
মেয়েটার রক্ত মাখা ঠোঁট দুটো একবার নড়ে উঠল কি বুঝতে পারলাম না। মেয়েটা আর্তনাদ করল কি? কাঁচ বন্ধ, গাড়ির ভেতর কোনো শব্দ এলো না। আমি চোখ ফিরিয়ে নিলাম না, দেখে গেলাম এক সময় অচেনা মেয়েটার মুখটা বদলে গিয়ে অঞ্জলির মুখ হয়ে গেল। না! চিৎকার করে উঠে বসলাম আমি। স্বপ্ন ভেঙে গেল। দূর থেকেই পেট্রোল পাম্পের চিহ্ন আঁকা সাইনবোর্ডটা নজরে আসছিল। গাড়ির গতি কমিয়ে ডান দিকে বাঁক নিলাম। গাড়িটা রাখলাম ফিউয়েল ডিসপেন্সারের সামনে। দুপুর 1টা বাজে। জিটি রোডের ধারে পেট্রোল পাম্প ভিড়ে গমগম করার কথা। মাসখানেক আগে হলেও করত, কিন্তু এখন খাঁ খাঁ করছে। একা দাঁড়িয়ে রয়েছে পেট্রোল ডিজেলের ট্যাঙ্কারগুলো। পিছনের দিকে একটা ছোট অফিস ঘর, কেউ থাকার হলে ওখানেই থাকবে। পাম্প অ্যাটেন্ডেন্টকে তো দেখছি না, একবার অফিস ঘরে উঁকি মেরে আসি, বুঝলে? তোমরা গাড়ি থেকে নেমো না। আমার বড্ড ভয় করছে। পেট্রোলের দরকার নেই, চলো 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 এখান থেকে চলো। কোনো পেট্রোল তো লাগবেই, প্রায় রিজার্ভের ঘরে পৌঁছে গেছে কাটা। আর ভেতরে যদি কেউ নাও থাকে, খাবার বা জল তো পাওয়া যেতে পারে। কিছু হবে না, আমি যাবো আর আসবো। কাচের দরজাটা ঠেলে ঘরে ঢোকা মাত্র গন্ধটা এসে নাকে ঝাপটা মারল। বন্ধ ঘরে পচা ভাত অনেকদিন রয়ে গেলে যেমন টক বাসি গা গোলানো দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক তেমনই। কোন রকমে বমি করা থেকে নিজেকে আটকালাম। ঘরে জিনিসপত্র তেমন নেই। একদিকে একটা টেবিল, তার উপর কাগজপত্র, রসিদের প্যাড, ইন্ডিয়ান অয়েলের রংচঙে ব্রোশিওর রাখা। অন্যদিকে একটা ডেস্কের উপর পুরনো আমলের পিসি। একপাশে একটা জলের ফিল্টার, আর লিনোলিয়ামের মেঝেতে কালচে রক্তের দাগ। কোনো রক্তাক্ত মানুষকে ঘষটে টেনে নিয়ে যাওয়া হলে যেমন দাগ হয়, সেরকমই দাগ পড়েছে মেঝেতে। কম্পিউটার ডেস্ক থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে পাশের ঘরের দরজার কাছটাতে। দরজাটা খোলার জন্য সবে হাতলে হাত রেখেছি, এমন সময় প্রচন্ড চিৎকার শুরু হলো। প্রাণ ভয়ে চেঁচাচ্ছে কেউ। অঞ্জলি! ছুটে বেরিয়ে এসে যা দেখলাম, তাতে হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এলো। 5টা নামর মিলে গাড়িটাকে ঘিরে ধরেছে। একটা উইন্ডস্ক্রিনের সঙ্গে লিপ্টে আছে, 2টো চেপে বসেছে গাড়ির মাথায়, আর 2টো কিভাবে যেন ভেঙে ফেলেছে পিছনের দিকে জানলার কাজ। হাত ঢুকিয়ে দিয়েছে ভিতরে। সানিকে নিজের শরীর দিয়ে আগলাচ্ছে অঞ্জলি। নামরগুলো পাগলের মতো হাতড়াচ্ছে। আর ইঞ্চি কয়েক, তারপরেই অঞ্জলির নাগাল পেয়ে যাবে জন্তুগুলো। আমার পা নড়ছে না। পরপর গুলির শব্দ। ছিটকে গেল 2টো নামর। কোথা থেকে যেন চলে এসেছে একটা এসইউভি। নেমে পড়েছে কয়েকজন লোক। তাদের প্রত্যেকের মাথায় কালো ব্যান্ডানা, পরনে কালো টি শার্ট আর কালো কর্ডের প্যান্ট। হাতে বন্দুক, কেউ পিস্তল, কেউ রাইফেল উঁচিয়ে পরপর গুলি ছুঁড়ে যাচ্ছে নামরগুলোর দিকে। দেখতে দেখতে স্থির হয়ে গেল 4টে নামর। পঞ্চমটা তীরের মতো ছুটে গেল একটা পিস্তলধারীর দিকে। আবার গুলির শব্দ। পর মুহূর্তে জড়াজড়ি করে মাটিতে পড়ে গেল 2টো শরীর। মামার ঘোর কাটল। গাড়ির দিকে দৌড়লাম আমি, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই একজোড়া শক্ত হাত আমাকে জাপটে ধরে ফেলল।
আচ্ছা আচ্ছা, শান্ত হন, শান্ত হন, সব ঠিক আছে। আমরা শত্রু নই, আমরা বন্ধু, এই অঞ্চলের পাহারাদার বলতে পারেন। আমি রকি। আর চিন্তার কোনো কারণ নেই, আপনার পরিবার সেফ আছে, আপনি শান্ত হন। এই গাড়িতে গিয়ে দেখে আয় সব ঠিক আছে কিনা। সাবধানে, আরো নামর থাকতে পারে। চশমা পরা একজনকে নির্দেশ দিল রকি। তারপর হঠাৎ ক্ষিপ্তভাবে আমার দু কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। রাস্তায় বেরিয়েছেন, তাও আবার পরিবার সমেত। হ্যাঁ, আর এদিকে বন্দুক রাখেননি। আপনি কি ইডিয়েট না পাগল, নাকি ঈশ্বরের ভরসায় পিকনিকে বেরিয়েছেন আপনি? আমি 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 বুঝতে পারিনি। কি 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 বুঝতে পারেননি? শান্তি বাহিনীর অফিসাররা যদি দেখে আপনি আনআর্মড, তাহলে সঙ্গে সঙ্গে গুলি করে মারবে, উইদাউট এনি প্রভোকেশন। আপনার ছেলেকে দিয়ে হয়তো চাকর বাকরের কাজ করাবে, আর আপনার স্ত্রীকে পালা করে ধর্ষণ করবে, আর শখ মিটে গেলে হয়তো গলা কেটে ফেলে দেবে কোথাও। তাও বলবো, নামরদের হাতে পড়ার থেকে সেও অনেক ভালো। মনুষ্যত্ব খুইয়ে পশুর মতো অভিশপ্ত জীবন কাটানোর চেয়ে। নেহাত আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই আজ বেঁচে গেলেন আপনি। নেক্সট টাইম ইউ ওন্ট বি সো লাকি। আসলে আমরা রাজ্য বেরোতে চাইছিলাম, তাই ঝাড়খণ্ডের দিকে গিয়েছিলাম। কিন্তু ওখানে যে অবস্থা দেখলাম, রাস্তায় মাইলের পর মাইল গাড়ির লাইন, এক চুলো এগোচ্ছে না। জটলা, মারামারি, লুটপাট, তার উপর শান্তি বাহিনীর বর্বরতা। আপনারা পারবেন না এভাবে বর্ডার পেরোতে, বলে উঠল মোটা মতো একজন, রকিদের দলেরই লোক। লোক না বলে অবশ্য ছেলে বলাই ভালো, বয়স 18-র বেশি হবে না। উবু হয়ে বসে আহত সঙ্গীকে সামলাচ্ছিল, রক্ত মুছিয়ে দিচ্ছিল, মুখে জল ঢেলে দিচ্ছিল। অতীশ, চলে আয়। নামরের কামড় খেয়েছে মাকসুদ, ওই ঘাড় ঠিক হবে না। কি বলছো রকিদা? কিচ্ছু হয়নি মাকসুদের, গলার কাছে একটু কেটে গেছে মাত্র। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। সেন্টিমেন্টাল ফুল। আপন মনে মাথা নাড়ল রকি। হ্যাঁ, তবে অতীশ কথাটা ঠিকই বলেছে। বর্ডার এলাকাগুলোতে বেশিরভাগই পিস ফোর্সের কড়া নজরদারি চলছে। ফাঁক ফোকর এখানে যা রয়েছে সব সমাজ বিরোধীদের দখলে চলে গেছে। দুটো গোষ্ঠী সমান ডেঞ্জারাস। আপনাদের দেখা মাত্র সব কেড়ে লাশ বানিয়ে দেবে। সালা মাৎসনাই চলছে যেন চারিদিকে। ম্যাডাম শক পেয়েছেন, তবে সামলে নিচ্ছেন। আপনার ছেলে ঠিক আছে, ব্রেভ বয়। শুকনো খাবারের 2টো প্যাকেট আর 2 বোতল জল আপনাদের গাড়িতে রেখে দিয়েছি, আর কিছু ওষুধপত্র। চশমা পরা লোকটা ফিরে এসেছিল। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব। দিতে হবে না, বেঁচে থাকার চেষ্টা করুন, তাহলেই হবে। ভদ্রলোককে কিছু একটা ওয়েপেন দেওয়া উচিত রকি। মাকসুদেরটা অন্তত, ওটা তো আর ওর কোনো কাজে লাগবে না। একটুক্ষণ ভেবে ঘাড় নাড়ল রকি। নিচু হয়ে মাটি থেকে একটা পিস্তল কুড়িয়ে আমার দিকে এগিয়ে দিল। নিন, ধরুন। কিন্তু আমি তো এসব কোনোদিন চালাইনি। আত্মরক্ষার প্রয়োজনে মানুষকে অনেক কিছুই প্রথমবার করতে হয় মিস্টার। আর গুলি চালানো সেরকম কঠিন কোনো কাজ নয়। এটা সেমি অটোমেটিক পিস্তল। সেফটি ক্যাচ খুলে দিলাম, স্লাইডার পেছনে টানলাম, ব্যাস রেডি। এবার ট্রিগার টিপলেই বুলেট বেরোবে। নামর দেখলে মাথা লক্ষ্য করে গুলি চালাবেন, আর মানুষ মারতে হলে বুকের যে কোনো জায়গায়। ম্যাগাজিনে 10টা গুলি ধরে। নিন। হাত বাড়িয়ে ভারী অস্ত্রটা নিলাম। ঠান্ডা ধাতুর স্পর্শে গাটা শিরশির করে উঠল। নিজের জন্য, পরিবারের জন্য এবার তাহলে আমাকে গুলিও চালাতে হবে, প্রয়োজনে খুনি হয়ে উঠতে হবে। রকিদা, মাকসুদ কেমন করছে? চেঁচিয়ে উঠল অতীশ, এমনভাবে পিছনে লাফ মারল যেন ইলেকট্রিক শক খেয়েছে। নিজের দিকে তাকানো মাত্র আমার গলায় আতঙ্কের সাঁড়াশি চেপে বসল যেন। কাটা মুরগির মতো ছটফট করছিল গলায় কামড় খাওয়া লোকটা। ধনুষ্টঙ্কারের রোগীর মতো বেঁকে যাচ্ছিল শরীর, হাতের আঙুলগুলো কুঁকড়ে যাচ্ছিল বারবার। ঠোঁটের কষে সবুজ ফেনা, গলার শিরা ফোলা,
দু চোখের মনি যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বাইরে। আরে ওর মুখের নাগাল থেকে সরে যা। এই প্রথম রকির গলায় ভয়ের আভাস পেলাম। বিষের এফেক্ট শুরু হয়ে গেছে। আর বড় জোর কয়েক মিনিট। অরুণ, ওর হাত দুটো বেঁধে ফেল। অতীশ, পা দুটো। চশমা পরা লোকটা আর মোটা ছেলেটা তাই করল। হাত বাঁধা পা বাঁধা অবস্থাতেও সর্বশক্তিতে দাবাতে লাগলো মাকসুদ। রকি আমার দিকে তাকালো। 15 মিনিট আগেও মাকসুদ ছিল আমাদের বন্ধু, আমাদের একনিষ্ঠ সাথী। আর আপনাদের বাঁচাতে গিয়ে ও এখন একটা জানোয়ারের অধম, একটা নামর। বলুন তাহলে এখন কি করা উচিত আমাদের? ওকে এই অবস্থায় ছেড়ে দেওয়া নাকি মুক্তি দেওয়া? প্রশ্নটা যেন চ্যালেঞ্জের সুরে ছুঁড়ে দিল রকি। ওকে ওকে মেরে ফেলা উচিত। বেশ, তবে একটা কথা জানেন তো, বিচার যে ঘোষণা করে সাজা দেওয়ার দায়িত্ব তার। কাজটা আপনিই করবেন। আপনার বন্দুক চালানোর ট্রেনিংটাও একসঙ্গে হয়ে যাবে। আমি পারবো না। শব্দ তিনটে ছিটকে বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। পারতে আপনাকে হবে। চিবিয়ে চিবিয়ে বলল রকি। কি বলছে লোকটা? কড়া জবাব দিতে গিয়েও পারলাম না। জোয়াল শক্ত করে আছে রকি। অতীশের দু চোখ ভাবলেশহীন। অরুণ অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছে। কেউ কোনো প্রতিবাদ করছে না। বুঝলাম দলের সবার এটাই মত, গুলি আমাকেই চালাতে হবে। হাতে ধরা পিস্তলটার দিকে তাকালাম। মাটিতে লুকিয়ে থাকা মাকসুদ ততক্ষণে পুরোপুরি নামরে পরিণত হয়েছে। সবুজ চোখে শুধুই নরমাংসের লালসা। দাঁতগুলো বাতাসে কামড় বসাচ্ছে বারবার। আমি পিস্তল তাক করলাম ওর দিকে। শুনলাম রকি বলছে, মাথা লক্ষ্য করে ফায়ার করবেন, একবারে না হলে রিপিট। টিপে দিলাম ট্রিগার। কান ফাটানো শব্দ, বারুদের পোড়া গন্ধ। ধাতস্থ হয়ে দেখলাম নিশানা ভুল করেছি। গুলিটা নামন মাকসুদের গালে লেগেছে। এক খাবলা মাংস উবে গেছে স্রেফ। চোয়ালের সাদা হাড় বেরিয়ে এসেছে। কাঁপা হাত আবার সোজা করে কপাল বরাবর গুলি চালালাম। একবার, দুবার। খুলি ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে পড়ল নামর। রকি আমার পিঠ চাপড়ে দিল। গুড, চলো ট্রেনিং কমপ্লিট। এবার আপনি আসতে পারেন। অরুণ, ওনার গাড়ির ট্যাঙ্কটা ফুল করে দেন। অঞ্জলি গাড়িতে বসে সবটাই দেখছিল। আমি ফিরতেই আমার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমি কি সান্ত্বনা দেব ওকে বুঝতে পারলাম না। পাপা, তুমি নামরটাকে মেরে দিয়েছো? মা আমাকে দেখতে দেয়নি, চোখ চেপে ধরেছিল। সানি দু হাত তুলে লাফিয়ে উঠল। ইয়েস, মাই পাপা, দ্য মনস্টার কিলার। হাত ঝাড়তে ঝাড়তে আমার কাছে অরুণ এলো। তেল ভরে দিয়েছি, আপনারা আর দেরি না করে বেরিয়ে পড়ুন। আমাদের ভুল বুঝবেন না, আপনারা শহরের লোক, বড় বেশি সফট, জীবনে লড়াই দেখেননি। প্রয়োজনে যাতে সেলফ ডিফেন্সটা অন্তত করতে পারেন, সেজন্যই রকিকে কড়া হতে হলো। আমি কোনো জবাব না দিয়ে ড্রাইভার সিটে বসলাম। জানলার কাছে মুখ আনলো। একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি, রাজ্য ছাড়ার চেষ্টা না করে কলকাতা ফিরে যান। পরিমাণ মতো খাবার জল জোগাড় করে শক্তপোক্ত কোনো বাড়িতে লুকিয়ে থাকুন কদিন,
সিচুয়েশন একটু স্বাভাবিক হলে আবার বেরোনোর রিস্ক নেবে, কেমন? প্রায় ভোর রাত। কোনা এক্সপ্রেসওয়ে কালো ময়াল সাপের মতো এগিয়ে গেছে অনন্তের দিকে। গাড়ির হাই বিম যেটুকু পথ আলোকিত করছে সেটুকুই যেন আমাদের পৃথিবী, বাকি সবকিছু অন্ধকার, রহস্যময়। আমার চোখ লেগে আসছে, বুঝতে পারলাম আগেরবারের মতো ভুল করলাম না। গাড়ি সাইড করলাম, পায়ের কাছে রাখা পলিথিন ব্যাগে হাত ঢুকিয়ে কোল্ড ড্রিঙ্কের ক্যান খুঁজলাম, নেই। সন্ধ্যাতেও দেখেছিলাম দুটো। কি খুঁজছো? কোল্ড ড্রিঙ্ক? আর তো নেই। আমি আর মা খেয়ে নিয়েছি, খুব জল তেষ্টা পাচ্ছিল, ওদিকে বোতলে জল শেষ, তাই। বেশ করেছিস, আসলে ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম এক ঢোক খাই। আমি আসছি তোমার পাশে পাপা, গল্প করতে করতে যাব, দেখবে তোমার আর ঘুম পাবে না। আচ্ছা আয়। সানি সামনে এসে বসলো, ওর সিট বেল্ট বেঁধে দিলাম। গাড়ি আবার চলতে শুরু করলো। পাপা, নামরদের গল্প বলো। এই তো গত পরশুই শোনালাম। না, আবার বলো, পুরোটা বলবে কিন্তু। অগত্যা শুরু করলাম। বছর দুয়েক আগের কথা। করোনার প্রকোপ তখন অনেকটাই কমেছে, পৃথিবী নিজের ছন্দে ফিরছে। এমন সময় একটা অদ্ভুত খবর শোনা গেল লিচেনস্টাইন থেকে। ইউরোপের একটা ছোট্ট দেশ, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের মাঝামাঝি অবস্থিত। জনসংখ্যা 40,000-এরও কম। এতটাই অগুরুত্বপূর্ণ যে বেশিরভাগ লোক নামই জানে না। তবে সেই লিচেনস্টাইন উঠে এলো খবরের শিরোনামে। সেখানে নাকি মৃত মানুষেরা ফের বেঁচে উঠছে। প্রথমে সবাই বলল গুজব, পরে বলল জালিয়াতি, তারপর আস্তে আস্তে প্রশাসনের টনক নড়তে শুরু করলো। মিডিয়াকে তো জানিসই, এই ধরনের মশলাদার খবর পেলেই ঝাঁপিয়ে পড়ে। ইউরোপের সব বড় নিউজ চ্যানেলগুলো প্রতিনিধি পাঠিয়ে দিল সে দেশে। তাদের ক্যামেরায় ধরা পড়ল ভয়ানক কিছু দৃশ্য। রাতের বেলা কবর ফুঁড়ে বেরিয়ে আসছে মৃতরা, অধিকাংশই পচা গলা, কিন্তু তারা হাঁটছে, চলছে, মুখ দিয়ে জান্তব শব্দ করছে আর মানুষকে আক্রমণ করছে। যাকে হাতের সামনে পাচ্ছে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলছে। তারপর সেই আক্রান্ত লোকগুলো ওরকমই হয়ে যাচ্ছে। দেশের সব বড় বড় মাথারা আলোচনায় বসলো। একদল বলল জম্বি আউটব্রেক, অন্য দল বলল অজানা অসুখ। কেউ কেউ আকারে ইঙ্গিতে বোঝাতে চাইল শত্রু ভাবাপন্ন দেশ বায়োলজিক্যাল যুদ্ধ শুরু করেছে। প্রথমে ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে আঘাত এনেছে, তারপর এটা। আর্মি নামলো, বর্ডার সিল হলো, কোয়ারেন্টাইন জারি হলো গোটা লিচেনস্টাইনের উপর। আমেরিকায় ডন অফ দ্য ডেড জাতীয় সিনেমার জনপ্রিয়তা হঠাৎই বেড়ে গেল। ভারতেও এ ধরনের সিনেমা বানানোর তোড়জোড় শুরু হলো জোর কদমে। পশ্চিমবাংলায় লেখকরা রাতারাতি জম্বি নিয়ে লিখতে আরম্ভ করল। তারপর এক ধাক্কায় তছনছ হয়ে গেল সবকিছু। প্রথমে মহামারী, পরে অতিমারির আকার নিল গোটাটা। আন্তর্জাতিক সীমানার তোয়াক্কা না করে এক দেশ থেকে অন্য দেশ, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়ল জম্বি আতঙ্ক। ধসে গেল সমাজ, ভেঙে পড়ল আইন ব্যবস্থা, গণতন্ত্র। বড় লোকরা নিজেদের জন্য নিরাপদ আশ্রয় তৈরিতে মন দিল, গরিবরা রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল। আর এই আমরা মধ্যবিত্তরা অস্তিত্বের জন্য লড়াইয়ে নামতে বাধ্য হলাম। আচ্ছা পাপা, আমরা জম্বিদের নামর বলি কেন? ওরা মরার পরেও বেঁচে থাকে তো, তাই। এটা আমাদের দেওয়া নাম, এছাড়াও আরো অনেক নাম আছে। আমেরিকায় ওদের ওয়াকিং ডেড বলা হয়, ইউরোপে বলে ব্লাডলেস, কারণ ওদের গুলি করলেও রক্ত বেরোয় না। 7 বছরের একটা ছেলেকে এসব শোনাতে ভালো লাগছে?
কখন যে অঞ্জলি জেগে উঠেছে খেয়ালই করিনি। আমি কৈফিয়ত দেওয়ার চেষ্টা করলাম, আরে জেনে শুনে অন্ধ হয়ে থাকলে তো আর ঝড় বন্ধ থাকবে না। ও দেখছে ওর বাবা মা পালিয়ে বেড়াচ্ছে, ঘর নেই, ঠিকানা নেই, শুধু এক একটা দিন বেঁচে থাকার জন্য লড়াই। ওকে জানতে হবে, তো বুঝতে হবে সবকিছু। জেনে বুঝে করবেটা কি শুনি? ও তো বাচ্চা ছেলে, ওর দায়িত্বটা তো আমাদেরই। 3 দিন হয়ে গেল, এখনো রাজ্য ছেড়েই তো আমরা বেরোতে পারলাম না। বর্ডারের অবস্থা তো শুনলে অনু, আর বেরিয়েও কোনো লাভ হবে? একটু আগে রেডিও শুনছিলাম, উত্তর আর পূর্ব ভারত প্রায় নামরদের কবলে চলে গেছে, পশ্চিম ভারতেও হানা দিয়েছে। একমাত্র সাউথ ইন্ডিয়া এখনো কিছুটা নর্মাল, কিন্তু আশঙ্কা করা হচ্ছে 3-4 দিনের মধ্যে ওখানেও তাণ্ডব শুরু হয়ে যাবে। তাহলে আমরা কি করব? জানি না অনু, কিচ্ছু জানি না আমি। আগামী সকাল দেখবো, এই আশাতেই আজ রাতটুকু বাঁচছি আমরা। মাত্র 76 দিন আগে ভারতে প্রথম নামর দেখা হয়েছিল, আর আজ ভাবতেও পারছি না। ওরা রক্ত বীজের জাত অনু, একমাত্র মাথায় গুলি করে বা আগুনে পুড়িয়ে ওদের শেষ করা যেতে পারে, কিন্তু পৃথিবীতে এত বন্দুকও নেই, লড়াই করার মতো বুকের পাটাওয়ালা মানুষও নেই। তাই নামরদের হারানো অসম্ভব। আজ নয়তো কাল এই দুনিয়ার দখল ওরাই নেবে, আর আমরা নিজেদের ক্ষমতা বোধ বুদ্ধি নিয়ে লড়াই করা মানুষের দল স্রেফ হারিয়ে যাব। এরকম বলো না প্লিজ, আমার শরীরটা কেমন করছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে হড়হড় করে বমি করে ফেললো অঞ্জলি। কি হলো? ব্রেক কষলাম আমি। আবারও একবার শব্দ তুলে ওয়াক করলো অঞ্জলি। মাথা যন্ত্রণা করছে, হাতে পাও ভীষণ ব্যথা, গা গোলাচ্ছে, মনে হয় জ্বর আসছে আমার। জ্বরের ওষুধ আছে আমার কাছে, ক্যালপল দিচ্ছি, খেয়ে নাও। জল নেই, শুকনোই গিলতে হবে। বাক্স হাতড়ে 2টো ট্যাবলেট বের করে অঞ্জলির হাতে দিলাম। হাতে হাত ঠেকতেই বুঝতে পারলাম জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। খাবার না পেলে, জল না পেলে শরীর আরো খারাপ হবে। পাপা, মায়ের কি হয়েছে? কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। সর্বশক্তিতে অ্যাক্সেলারেটরে চাপ দিলাম, টপ গিয়ারে গাড়ি ছোটালাম কলকাতার দিকে। আকাশে তখন সবে আলো ফুটছে। মধ্য কলকাতার সবচেয়ে বড় সুপার মার্কেট শ্মশানের নিস্তব্ধতা ছাড়া আর কিছু উপহার দিল না। গোটা ফ্লোরটা যেন যুদ্ধক্ষেত্র। ভাঙা শোকেস, উল্টে থাকা র্যাক, অপ্রয়োজনীয় জিনিসপত্র এদিক ওদিক ডাই হয়ে রয়েছে। শুকনো খাবারের প্যাকেট, চাল আটার বস্তা, মিনারেল ওয়াটারের বোতল আগেই নিয়ে গেছে সবাই। গ্রসারি সেকশনে কটা পচা আলু ছাড়া কিচ্ছু পড়ে নেই। কোথাও কিছুই তো নেই, কি খাবো আমরা? অঞ্জলির গলা থেকে হতাশা ঝরে পড়ল। ছোট ছোট পা ফেলে হাঁটছিল, যেন নিজের ওজন বইতেই রীতিমতো কষ্ট হচ্ছে। কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। তোমার শরীর কেমন লাগছে এখন? আরো খারাপ লাগছে, ওষুধে কিচ্ছু কাজ হয়নি। তুমি ওয়াশরুমে চলো, চোখে মুখে জল দিলে ভালো লাগবে। জোর করে গলায় স্বাভাবিকতা ফোটালাম আমি। সানি? সানি এখানেই থাক, 2 মিনিটের তো ব্যাপার। বাল্বের গায়ে হালকা ধুলোর আস্তরণ, ঘোলাটে হলুদ আলোয় ফ্যাকাশে দেখাচ্ছে ওয়াশরুমটা। আয়নার কাছে চিড় ধরেছে, সরু ফাটলের দাগ কোনাকুনি নেমে এসেছে ওপর থেকে নিচে। মরতে বসা এক শহরের পক্ষে উপযুক্ত ওয়াশরুম। কল খুলতে প্রথমে কিছুই বেরোলো না। কিছুক্ষণ পর জলের সরু ধারা নোংরা বেসিনকে সামান্য হলেও পরিচ্ছন্নতা দিল। হাত ধুলাম, চোখে মুখে জল দিলাম, চুল ভেজালাম, কিন্তু ক্লান্তি দূর হলো না একটুও।
ইশারায় অঞ্জলিকে ডাকলাম। আমার 10 বছরের বিয়ে করা বউয়ের চোখের তলায় কালি, তেলতেলে চুলের গোছা গালের সঙ্গে লিপটে আছে। তাও মনে হলো ওর মতো সুন্দরী গোটা জগতে কেউ নেই। পরক্ষণেই হাসি পেল। জগতে মানুষই আর কজন বাকি আছে কে জানে। আজলা করে জল তুলে ঘাড়ে ছেটাচ্ছে অঞ্জলি, আঙুল দিয়ে ডলছে প্রাণপণে। এতদিনের জমা ময়লার আস্তরণ সরে বেরিয়ে আসছে ওর গায়ের আসল রং, দুধে আলতা। কিন্তু হে ভগবান, ওটা তো ঘা। কানের লতির নিচে নিটোল চামড়ার ওপর স্পষ্ট ফুটে উঠেছে চাবুকের কালশিটের মতো লাল দাগড়া ক্ষত। নিশ্চয়ই একটা নামরের নখ লেগেছিল ওখানে। তখন খেয়াল করেনি অঞ্জলি, দেখিনি আমিও। চুলের নিচে ঢাকা পড়েছিল ক্ষত স্থান। দাঁত বসেনি যেহেতু, তাই বিষের পরিমাণ কম ছিল, সময় নিয়ে ছড়িয়েছে। যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। নামরের বিষ ছুঁয়ে ফেলেছে আমার পরিবারকেও। অঞ্জলির শরীরে বিষের প্রকোপ স্পষ্ট। গায়ে হাতে পায়ে ব্যথা, জ্বর এরই পূর্ব লক্ষণ ছিল। ওর সঙ্গে একই গাড়িতে বসে এসেছি। সানি বসেছে ওর গা ঘেঁষে, একই বোতলে জল খেয়েছি, একই চাদর গায়ে জড়িয়েছি। এবার কি তবে আমাদের দেহেও ফুটে উঠবে একই সর্বনাশের চিহ্ন? পিশাচ হয়ে উঠবো আমরাও? না, তা হয়তো হবে না, অন্তত আজ এই মুহূর্তে নয়। কিন্তু কাল পরশু তরশু এই অবশ্যম্ভাবীকে ঠেকাবো কিভাবে? উপায় নেই। তার চেয়ে আয়নায় অঞ্জলির চোখ আমার চোখের উপর স্থির হলো। আমার মনের কথা বোধহয় পড়তে পারল। প্রথমে প্রশ্ন, তারপর উপলব্ধির আতঙ্ক ফুটে উঠল ওর মুখের প্রতিটা রেখায়। আত্মরক্ষার আদিম তাগিদে আমার দিকে ফিরল আমার বউ। অঞ্জলির চোখের তারায় মিনতি। আমার সামনে সবকিছু ঝাপসা। বুকের ভিতর হাতুড়ি পিটছে কেউ, মাথার ভিতর উথাল পাথাল লাভা স্রোত। কি যেন লিখেছিলেন কবি, এক লহমায় জীবন শেষ, তিলে তিলে মৃত্যু নয়। কোনটা পাপ? কর্তব্যে অবিচল থাকা নাকি কর্তব্য থেকে পালানো? শেষ সেকেন্ড অবধি নিজের পরিবারের পাশে থাকা নাকি ব্যক্তিগত সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যেটা ঠিক সেই পথটাই বেছে নেওয়া? আস্তে আস্তে উঠে এলো আমার ডান হাতটা। তাতে ধরা পিস্তলে তখনও 7টা বুলেট বাকি। ওয়াশরুমের টাইলস বসানো দেওয়াল দুটো গুলির আওয়াজ গিলে ফেলল ক্ষুধার্ত অজগরের মতো। থরথর করে কেঁপে উঠল অঞ্জলি। পরক্ষণেই ওর নির্জীব শরীরটা লুটিয়ে পড়ল মসৃণ সাদা মেঝেতে। ওর রগের কাছে 2টো ফুটো থেকে রক্তের ধারা বইতে লাগলো অনর্গল। মা কই পাপা? আমাকে একা ফিরতে দেখে জানতে চাইল সানি। এই তো ওয়াশরুমেই আছে পাপা, মা আর একটু ফ্রেশ হচ্ছে। মিথ্যেটা অনায়াসে বললাম। দেওয়ালের গায়ে বসানো একটা ভেন্ডিং মেশিনের দিকে আঙুল দেখালো সানি। কাচের ওপারে সারি সারি কোল্ড ড্রিঙ্কের ক্যান সাজানো।
নীল, লাল, কমলা রঙের সুস্বাদু সোডা হাতছানি দিয়ে ডাকছে ওকে। পাপা তেষ্টা পেয়েছে। 100 টাকার নোটটা ফেললাম স্লটে, বোতাম চাপ দিলাম। ঝনাত ঝনাত শব্দে দুটো ক্যান বেরিয়ে এলো ট্রেতে। সানির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। হাত বাড়িয়ে একটা ক্যান তুলে নিল। তুমি খাবে না? পরে খাবো, আগে তুই খা। একটা অন্ধকার টানেল, যার ওপারে আসার কোনো আলো নেই। হয় অনাহারে, অসুখে, বা আততায়ীর হাতে মৃত্যু, নয়তো মৃত্যুর চেয়েও ভয়ানক পরিণতি। মুক্তির পথ নেই, ঘুরে দাঁড়াবার উপায় নেই, শুধুই নৈরাশ্যের চোরাবালি। এই 7 বছরের বাচ্চা ছেলেটাকে গ্রাস করার জন্য হাঁ হাঁ করে অপেক্ষায়। সময় আর নেই। পিস্তলটা নিজের অজান্তেই আর একবার হাতে চলে এলো। সানি তখন ক্যান সবে ঠোঁটে ছুঁয়েছে। আলতো করে পিস্তলের ব্যারেলটা ওর কানের নিচে ঠেকিয়ে ট্রিগার টিপে দিলাম। সানি শেষবারের মতো তাকালো আমার দিকে। দু চোখে বিস্ময়ে, ঠোঁটের কোণে রক্ত। স্লো মোশনে শুয়ে পড়ল নোংরা মেঝেতে। আমার হাত থেকে পিস্তল খসে গেল। হাঁটু গেড়ে বসে পড়লাম আমি ওর পাশে। সদ্য খোলা ক্যান থেকে বেরিয়ে আসছে কমলা ফেনা। ঈশ্বর, কি করলাম? ছেলেটার যে তেষ্টা পেয়েছিল, কোল্ড ড্রিঙ্কে একটা চুমুক দেওয়ার সময়টুকু ওকে দিইনি আমি। সানি, শাগনি, আমার 7 বছরের ছেলেটা তৃষ্ণা নিয়ে মরল আমারই হাতে, আমারই পিস্তলের গুলিতে। আর চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরিয়ে এলো না। আমি কি পাথর হয়ে গেছি, নাকি ওই নামরদের মতো আমিও এখন অমানুষ? আমার বাবাকে খুঁজে দিন না প্লিজ, হাত জোড় করছি আমি, প্লিজ আমার বাবাকে খুঁজে দিন। স্বপ্নে দেখা ওই মেয়েটার আকুতি আমার কানে বাজছে। অনু দু চোখে নীরব আরতি নিয়ে তাকিয়ে রয়েছে। সানি হাত বাড়িয়ে ডাকছে, পাপা তেষ্টা পেয়েছে। কোনো ভয় নেই, এই তো আমি আসছি রে। পিস্তলটা তুলে নিলাম। এখন এতে 4টে গুলি রয়েছে, আমার জন্য অবশ্য একটাই যথেষ্ট। নলটা রগের কাছে ধরে জোরে শ্বাস টানলাম। আকাশে জমেছে চাপ চাপ কালো মেঘ। একসময় কান ফাটানো বাজের আওয়াজ হলো।
তারপর জনশূন্য রাস্তায় অঝরে বৃষ্টি নামল। শেষ হলো সৌভিক চক্রবর্তীর কলমে রাস্তায় কেউ দাঁড়ায় না। কথকের চরিত্রে ছিলাম আমি তমাল। এছাড়া বিভিন্ন চরিত্রে খুশি, দেবস্মিতা, ইনামুল, কৌশিক, অমিত, শ্রীজাত এবং শিশুশিল্পী শ্রীসায়। শব্দ ও আবহে আমার সঙ্গে ছিল শ্রীজাত। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।